ভাইয়ের জন্য। করোনা ভয়াবহতায় প্রাণ গেল আরো 212 জনের। সারা দেশে মাত্র 27,000 অক্সিজেন সিলিন্ডার দিয়ে চলছে মোকাবেলা। কতক্ষণ ধরে ঘুরতে আছি, আমার একটা কেউ গ্যাস দেয় না। সিট আছে, অক্সিজেন নাই। অক্সিজেন না থাকলে এই লোক কেমনে বাঁচাবো? আইসিইউর বেড যদি বাড়ানো হয় তাহলে রোগীদের জন্য বেটার হয়। আমার পেশেন্ট বৃদ্ধির সাথে সাথে বেটার কেয়ার দিতে পারি এবং পরিস্থিতি সামাল দেওয়া যায়, সেগুলোর প্রস্তুতি চলছে। সর্বোচ্চ চিকিৎসায়ও বাঁচানো যাচ্ছে না বেশিরভাগ অন্তঃসত্ত্বা কোভিড রোগীকেই। কোভিড পজিটিভ আসছে, ওর আবার প্রেগনেন্সি, তখন এটা একটু দুশ্চিন্তা। আমাদের রোগীরা সিজারও করতেছে না, নর্মালও করতেছে না, জরুরি অপারেশন করতে হয় এবং অনেক মা এবং বাচ্চাকে কিন্তু আমরা ক্রিটিক্যাল স্টেজ থেকে ফেরত আনতে পারি না। কঠোর বিধিনিষেধ আরও বাড়ানোর পরামর্শ স্বাস্থ্য অধিদপ্তরের। 1 আগস্ট থেকে খোলা থাকবে গার্মেন্টস সহ কলকারখানা। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ধরন পাল্টে জটিল রূপ নিচ্ছে ডেঙ্গু, লাগছে আইসিইউ। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি 170। প্রতি শনিবার অন্তত 10 মিনিট পরিচ্ছন্নতার আহ্বান। মুন্সিগঞ্জে পদ্মার আকস্মিক ভাঙনে বসত ভিটা বিলীন, হুমকিতে নানা স্থাপনা। কক্সবাজারে ঢলের পানি নেমে গেলেও দুর্ভোগ চরমে, বাগেরহাটে ভেসে গেছে চিংড়ি ঘের। বকেয়া আদায়ে নিলামে তুলতে চায় শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে পড়ে থাকা 12টি উড়োজাহাজ। এখতিয়ার নেই দাবি মালিকদের। করোনার ভয়াবহতা বেড়েই চলেছে। মৃত্যুর মিছিলে যোগ হলো আরও 212 জন। সবচেয়ে বেশি ঢাকা বিভাগে প্রাণহানি 65 জনের। এরপরই চট্টগ্রামে মারা গেছেন 53 জন। রোগীর চাপে বেসামাল অবস্থা হাসপাতালগুলোর। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। করোনার তৃতীয় ঢেউয়ে সারা দেশে আক্রান্ত ও শনাক্তের পাশাপাশি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। শহরনগর থেকে গ্রামগঞ্জে ছড়িয়ে পড়েছে মহামারী এ ভাইরাস। তীব্র শ্বাসকষ্ট সহ নানা জটিলতায় রোগী নিয়ে শেষ মুহূর্তে হাসপাতালে ছুটে আসছেন রোগীরা। রোগীর চাপ অস্বাভাবিক বেড়ে যাওয়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছেন নার্স ও চিকিৎসকরা। চট্টগ্রামে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। 24 ঘন্টায় বিভাগের 11 জেলায় 53 জন মারা গেছেন। এর মধ্যে কুমিল্লায় সর্বোচ্চ 19 জন এবং চাঁদপুরে 10 জন মারা গেছেন। খুলনা বিভাগের 10 জেলায় মোট 36 জনের মৃত্যু হয়েছে করোনায়। এর মধ্যে ঝিনাইদহে 11, কুষ্টিয়ায় 7, খুলনায় 5 এবং চুয়াডাঙ্গা ও যশোরে 7 জন করে মারা গেছেন। করোনার ছোবলে সিলেটে মারা গেছেন 17 জন। এর মধ্যে শুধুমাত্র সিলেট জেলাতেই মারা গেছেন 12 জন। অন্যান্য সার্ভিস একটু সমস্যা আছে, তবে অক্সিজেনটা ভালো আছে। আইসিইউর বেড যদি বাড়ানো হয় তাহলে রোগীদের জন্য বেটার হয়। রাজশাহী বিভাগের 8 জেলায় একদিনে 13 জনের মৃত্যু হয়েছে মহামারী করোনায়। এর মধ্যে সর্বোচ্চ বগুড়ায় 9 জনের মৃত্যু হয়েছে। বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে 11 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পটুয়াখালীতে 5, বরিশাল ও পিরোজপুরে 2 জন করে মারা গেছেন। এছাড়া গেল একদিনে করোনায় আক্রান্ত হয়ে রংপুর বিভাগে 9 জন এবং ময়মনসিংহ বিভাগে 8 জন মারা গেছেন। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। কোভিড আক্রান্ত অন্তঃসত্ত্বা নারীদের সেবা দেয়া চিকিৎসকদের কাছে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারা বলছেন এই মুহূর্তে চরম ঝুঁকিতে আছেন তারা। বেশিরভাগকেই সর্বোচ্চ চিকিৎসা দিয়েও বাঁচানো যাচ্ছে না। এছাড়া গত কয়েকদিনে দেশের সবচেয়ে বড় হাসপাতাল ঢাকা মেডিকেলে প্রায় 10 গুণ বেড়েছে করোনায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যাও। তোহা খান তামিমের রিপোর্ট। আমার ওয়াইফের আপনার কোভিড পজিটিভ আসছে, তো ওর আবার প্রেগনেন্সি, প্রায় 9 মাস চলতেছে। কারণ আমার আম্মা গত ডিসেম্বরে এখানে কোভিড আক্রান্ত হয়ে মারা যায়। এখন আমার ওয়াইফের একটা সময়ে মানে কি বলবো, এখন আমার বলার। বেসরকারি চাকরিজীবী মোহাম্মদ রুবেল তার করোনা পজিটিভ 8 মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে এসেছিলেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালে। এখানে করোনা পজিটিভ প্রসূতি নারীর জন্য চিকিৎসার কোনো ব্যবস্থা না থাকায় ছুটছেন অন্য হাসপাতালে। কদিন আগে করোনার থাবায় মাকে হারিয়েছেন এই তরুণ। এবার স্ত্রীকে বাঁচানোর প্রাণপণ চেষ্টা। গাড়ি সংকটের কারণে পিকআপ ভ্যানে করেই স্ত্রীকে নিয়ে রওনা দেন।
রাজধানীর হাসপাতালগুলোর বাইরের চত্বর, অপেক্ষমান লবিতে দিনভর শুধুই কান্নার শব্দ। বাস্তবতার কাছে ফিকে হয়েছে ছুটির দিন, তাই শুক্রবারেও প্রতিটি হাসপাতালে একের পর এক আসছে করোনা আক্রান্তরা। অক্সিজেন, শয্যা আর আইসিইউ সংকট চরম হওয়ায় ফিরে যাচ্ছেন অসংখ্য রোগী। রোগীর অক্সিজেন দরকার, হ্যাঁ অক্সিজেন তাদের নাই এবং সিটও নাই। অক্সিজেন প্রায় শেষের দিকে, এখন রোগী তো আমার অক্সিজেন ছাড়া চলতে পারতেছে না। ঢাকা মেডিকেলের তথ্য বলছে গত কয়েকদিনে কোভিড পজিটিভ শিশু রোগীদের সংখ্যা হু হু করে বাড়ছে। এদিকে অন্তঃসত্ত্বা নারীদের ক্রিটিক্যাল কেয়ারে নিয়েও অধিকাংশদের শেষ রক্ষা হচ্ছে না। 8 মাস প্রেগনেন্ট থাকা অবস্থায় পরে এখানে আমাদের নর্মালি হয়েছে, কিডনিতে প্রবলেম ছিল, এই থাকা অবস্থায় এখানে আমাদের ডায়ালিসিস করা হচ্ছে আর কি। পানি শূন্যতা ছিল তো সেই জন্য হয়তো বাচ্চাটা আগে এখানে আনার আগেই মারা গেছে আর কি বাচ্চাটা। প্রেগনেন্ট মাদের তো আমাদের যে কটা শয্যা সবই পরিপূর্ণ এখন। প্রেগনেন্সির শেষের দিকে গিয়ে এরা অনেকেই ভালোভাবে অসুস্থ হয় এবং আমাদের আইসিইউতে নিতে হয়, তারপরে জরুরি অপারেশন করতে হয় এবং অনেক মা এবং বাচ্চাকে কিন্তু আমরা ক্রিটিক্যাল স্টেজ থেকে ফেরত আনতে পারি না। করোনা ঊর্ধ্বগতির এ সময়ে সন্তান সম্ভবা নারী, শিশু ও বয়স্কদের সর্বাধিক সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। 30% বেশি সংক্রমণের হার মাথায় নিয়ে সারা দেশে মাত্র 27,000 অক্সিজেন সিলিন্ডার দিয়ে চলছে কোভিড মোকাবেলা। এই করোনাকালে কয়েক দফা অক্সিজেন সংকটে পড়লেও চোখ পড়েনি সিলিন্ডার বাড়ানোর সরকারি বেসরকারি কোনো উদ্যোগ। তরল অক্সিজেনের পাশাপাশি সিলিন্ডারের সংখ্যা বাড়াতে সরকারি সহায়তা চাইছেন আমদানিকারকরা। রাশেদ লিমনের রিপোর্ট। এই করোনাকালে এসে অক্সিজেনের অভাবটা হাড়ে হাড়ে টের পাচ্ছে বাংলাদেশ। অনেকটাই আমদানি নির্ভর হওয়ায় দেশজুড়ে নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে এখনও বেগ পেতে হচ্ছে। এরই মধ্যে ভারত থেকে আবারও অক্সিজেন আমদানিতে গতি আসলেও ভাবিয়ে তুলছে অক্সিজেনের সিলিন্ডার সংখ্যা। সরকারি বেসরকারি পর্যায়ে অক্সিজেনের সিলিন্ডারের সংখ্যা 27,170টি। ঘাটতি সেন্ট্রাল অক্সিজেন লাইনেও। এখন আমার 10,000 লিটার লিকুইড অক্সিজেন আমার খরচ হচ্ছে ইন অ্যান অ্যাভারেজ। সিলিন্ডার ছাড়া এটা, আর সিলিন্ডার আমরা 200-র মতো আমাদের টার্নওভার হয় প্রতিদিন। আমার পেশেন্ট বৃদ্ধির সাথে সাথেই বেটার কেয়ার দিতে পারি এবং পরিস্থিতি সামাল দেওয়া যায় সেগুলোর প্রস্তুতি চলছে এবং আমরা সেভাবে আগাচ্ছি। নিজস্ব উৎপাদন সক্ষমতা থাকলেও অক্সিজেনের চাহিদা মেটাতে অনেকটাই আমদানির উপর নির্ভর করতে হয় বাংলাদেশকে, যার খেসারত দিতে হয়েছে এই করোনাকালে। তাই তো সরকারি বেসরকারি পর্যায়ে অক্সিজেনের উৎপাদনের সক্ষমতা বাড়ানোর তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি সিলিন্ডারের সংখ্যাও বাড়ানো উচিত, আর সেক্ষেত্রে সরকারি সহযোগিতা চাইছেন উৎপাদন ও আমদানিকারকরা। আমি যদি তাকে সিলিন্ডার দিয়ে সাপোর্ট দিতে চাই তাহলে আমার জন্য তো অনেক কষ্টকর ব্যাপার। গভর্নমেন্টের উচিত বেশ কিছু সিলিন্ডার স্টক করে আরও কিছু বড় সিলিন্ডার কিছু কেনা উচিত, যেটা ম্যানিফোল্ডের জন্য, শুধু ছোট সিলিন্ডার না। এর মধ্যে আরও কিছু অক্সিজেন সিলিন্ডার ক্রয় প্রক্রিয়াধীন জানিয়েছেন কর্তৃপক্ষ। আমরা 236টি অক্সিজেন কনসেন্ট্রেটর কিনতে যাচ্ছি এবং অক্সিজেন সিলিন্ডার কিনতে যাচ্ছি 7,060টি। প্রথমবারের মতো মেডিগ্রেড অক্সিজেন জেনারেটর আনছি। এটিও আপনারা পেয়ে যাবেন আগস্টের শেষ অথবা সেপ্টেম্বরের প্রথম নাগাদ। সারা দেশে কোভিড ডেডিকেটেড হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেনের লাইনের সংখ্যা 107টি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আগামী 1 আগস্ট থেকে তৈরি পোশাক সহ রপ্তানিমুখী সব কলকারখানা খোলা থাকবে। বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে 5 আগস্ট পর্যন্ত চলমান কঠোর বিধিনিষেধের মধ্যেই 1 আগস্ট সকাল 6টা থেকে সেই নির্দেশনার আওতামুক্ত থাকবে রপ্তানিমুখী সব শিল্প ও কলকারখানা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী করোনার সংক্রমণ রোধে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে কারখানা চালু করার কথা জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। এদিকে 5 আগস্টের পর কঠোর বিধি নিষেধ আরও বাড়ানোর সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের সেক্টরে আমরা ইতিমধ্যে এর আগেও 2বার লকডাউন আমরা মোকাবিলা করেছি। সেখানে কঠোর স্বাস্থ্যবিধি মেনেই আমাদের শ্রমিকরা কাজ করেছে এবং সেখানে কোনো সংক্রমিত আমাদের সেক্টরে অন্তত হয়নি। আমরা সেটা কঠোর আমরা নিয়ন্ত্রণ করে রাখবো। স্বাস্থ্য সুরক্ষা মেনে আমরা কাজ করব। এবার ডেঙ্গু প্রসঙ্গ। চলতি মৌসুমে ধরন পাল্টে জটিল রূপ নিয়েছে ডেঙ্গু। রক্তপাত, বারবার জ্ঞান হারানো সহ আক্রান্তদের শরীরের বিভিন্ন অঙ্গের কর্মক্ষমতা কমে যাচ্ছে।
বেশিরভাগ রোগীকেই নিতে হচ্ছে আইসিইউতে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা। এদিকে সবশেষ 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 170 জন, এদের মধ্যে 164 জনই রাজধানীর। 2.5 বছরের সারা গত 5 দিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি শিশু হাসপাতালে। ডেঙ্গু আক্রান্তের এই তালিকায় দেখা মিলেছে 5 মাস বয়সী ফাতেমা, 4 মাস বয়সী আহসান, 5 বছরের সামিয়া আর 7 বছর বয়সী ইরফানের। দেশ জুড়ে প্রতিদিনই রেকর্ড ছাড়াচ্ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, যার 70%ই শনাক্ত হচ্ছেন রাজধানীতে। 6 দিন যাবৎ বাচ্চা ঘরে জ্বর, আমরা এমনি ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে খাওয়াইছি। 6 দিনের মাথায় রিপোর্ট আসলো পজিটিভ। বমি, তারপর পুরো শরীর ব্যথা। 50 থেকে গতকালই 29 নেমে আসছে, ভিতরে কাজ করে, না জানি কি হয়। শুক্রবার রাজধানীর শিশু হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন 24 শিশু। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় 3 জনকে নেওয়া হয়েছে আইসিইউতে। চিকিৎসকরা জানালেন, বিগত বছরের তুলনায় এবছর আক্রান্তরা জটিল সংক্রমণ নিয়ে হাসপাতালে আসছেন। রক্তপাত হচ্ছে, সেই থেকে খিঁচুনি। এক্সপ্যান্ডেড ডেঙ্গু নামে আরেকটা আছে, যে বাচ্চাদের বিভিন্ন অর্গানগুলো এফেক্টেড হতে পারে। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় হাসপাতালগুলোতে শয্যা ও আইসিইউ সংকট তীব্র হচ্ছে। চিকিৎসকরা বলছেন, জ্বর হলেই করতে হবে ডেঙ্গু পরীক্ষা। এবার জ্বর হলেই যেন তারা একটু ডাক্তারের কাছ থেকে তারা একটু দেখিয়ে নিয়ে যায়। এদিকে করোনা সংক্রমণ পরিস্থিতিতে ডেঙ্গুর এমন বাড়তি প্রকোপ অশনি সংকেত বলছেন বিশেষজ্ঞরা। উত্তর সিটি মেয়র জানালেন, ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে জনসচেতনতার বিকল্প নেই। 10টায় 10 মিনিট প্রতি শনিবার নিজ নিজ বাসা করি পরিষ্কার। সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রায় 2000, গত বছরের তুলনায় যা 50% বেশি। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। অবৈধ অপরিকল্পিতভাবে পাহাড় কাটায় চট্টগ্রাম নগরীতে আবাসিক এলাকার পাহাড়গুলোতে ধসের ঘটনা বেড়েছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, আইনের কঠোর প্রয়োগ না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। দ্রুত পদক্ষেপ নেয়ার তাগিদ তাদের। বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। সকাল 9টায় বিকট শব্দে নগরীর গরিবুল্লাহ শাহ হাউজিং সোসাইটি পাশের এই পাহাড়ের খণ্ডিত একাংশ ধসে পড়ে। এতে ভূমিধসের পাশাপাশি পাহাড়ে থাকা গাছ আছড়ে পড়ে পাদদেশের টিনের ঘরে। তবে পাহাড়ে ঘেরা দেয়াল থাকায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যায় এই যাত্রায়। সকাল যখন 9টা বাজছে, 9টা থেকে হঠাৎ করে এখানে অনেক বিকট শব্দে একটা আওয়াজ হচ্ছে। দেখতেছে যে এই যে গাছটা আছে না, গাছটা এসে পুরো ওদের টিনের উপরে এসে পড়ছে। যেহেতু এটা অনেক উঁচু পাহাড়, বারবার এখানে পাহাড় ধসে পড়তেছে। এলাকাবাসীর অভিযোগ, একটি প্রভাবশালী মহল অপরিকল্পিতভাবে পাহাড় কাটায় এই ধরনের ধসের ঘটনা ঘটছে। এছাড়া পাহাড় ঘেঁষে নিরাপত্তা বেষ্টনী আরো মজবুত করার দাবি তাদের। এখানে আসলে আমরা অনেকদিন যাবৎ ইস্পানির সাথে কথা বলে আসতেছি, আমরা খুব ঝুঁকিপূর্ণ আছি। ওনাদেরকে বারবার তাগাদা দেওয়ার পরও ওরা আসলে পাহাড়টার ব্যাপারে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা চেষ্টা করতেছি অন্তত মানুষের জানমালের জন্য কোনো ক্ষয়ক্ষতি না হয়। নগর পরিকল্পনাবিদরা বলছেন, শুধু বাণিজ্যিক উদ্দেশ্যে এ ধরনের অপরিকল্পিতভাবে পাহাড় কাটায় ঝুঁকির মুখে পড়ছে পুরো চট্টগ্রাম। এরা বর্ষার শুরুতে পাহাড়গুলোকে এমনভাবে কেটে রাখে যাতে করে ভারী বৃষ্টিতে পাহাড়গুলো ধসে পড়ে, এবং ধসে পড়লে তারা তখন এটাকে জায়গা হিসেবে বিক্রি করে ব্যবসার কাজে ব্যবহার করে। পরিবেশ অধিদপ্তর এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ তারা যদি আন্তরিকভাবে চেষ্টা করে, এই বিষয়টা অবশ্যই নিরসন হবে। বৃহস্পতিবার বিকেলে নগরীর খুলশীর কুসুমবাগ এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এই সময় প্রশাসনের পক্ষ থেকে আশপাশের কয়েকটি পরিবারকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বিশেষজ্ঞরা বলছেন, বর্ষা মৌসুমে শুধুমাত্র পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নেওয়া নয়, আবাসিক এলাকায় যেসব পাহাড় আছে সেগুলো সংস্কার ও নিরাপদ করার পাশাপাশি অবৈধ পাহাড় কাটা বন্ধ করতে হবে। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। কক্সবাজারে প্লাবিত এলাকা থেকে পানি নামতে শুরু করেছে। ফুটে উঠছে বন্যায় ক্ষয়ক্ষতির চিত্র। সেই সঙ্গে বাড়ছে দুর্ভোগ। খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। আরো জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের নিম্নাঞ্চলের প্লাবিত গ্রাম থেকে নামতে শুরু করেছে পানি। পানি নেমে যাওয়ায় ভেসে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। ভেঙে গেছে রাস্তাঘাট, ভেসে গেছে পুকুর ও ঘেরের মাছ। বাইরে আশ্রয় নেওয়া মানুষ ফিরছেন ঘরে। টানা 4 দিনের বৃষ্টি ও পাহাড়ি ঢলে প্লাবিত হয় জেলার 5 শতাধিক গ্রাম। পানিবন্দী হয় 3 লক্ষাধিক মানুষ। আমরা বাড়িতে ঢুকে পারছি না, কাদামাটি। আমাদের পুকুরের যতগুলো মাছ ছিল সব মাছ চলে গেছে। এই এলাকা কৃষক এলাকা,
একেবারে জ্বালাসানি যত রকম আমাদের আছে সব কিছু নষ্ট হয়ে গেছে। খাদ্য সহায়তার পাশাপাশি দ্রুত রাস্তাঘাট মেরামতের দাবি স্থানীয় জনপ্রতিনিধিদের। মানুষের বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, মানুষের চিংড়ি হামার, তারপর মৎস্য হামার, গরুর হামার, তারপর ডেয়ারি, পোলট্রি এগুলো সব নষ্ট হয়ে গেছে। যা ক্ষতি হয়েছে তা সহায়তার প্রদানের জন্য আমি যারা কর্তৃপক্ষ আছেন ওনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি। তবে দুর্গতদের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে চূড়ান্তভাবে, আমরা ডি ফর্ম যেটাকে বলে ডি ফর্মে আমরা 2 দিনের মধ্যে রিপোর্ট দিব। এদিকে পার্বত্য জেলা বান্দরবনে বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ায় আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরছেন বানবাসী মানুষ। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে পদ্মার আকস্মিক ভাঙনে 8টি বসতভিটা বিলীন হয়ে গেছে। হুমকিতে রয়েছে স্কুল ও মসজিদ সহ নানা স্থাপনা। অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান গ্রামবাসী। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তা। নাসির উদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। বর্ষায় রুদ্ররূপে পদ্মা, ভাঙনের কবলে এবার টঙ্গীবাড়ি উপজেলার পূর্ব হাসেল গ্রাম। নদীগর্ভে চলে যাওয়ার আগে শেষ সম্বলটুকু বাঁচাতে মরিয়া মানুষগুলো। ভাঙন রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। পাশে আমাদের একটা স্কুল আছে এবং আমাদের একটা মসজিদ আছে এবং এখানে 200-300 বাড়ি আছে, হয়তো বা 2-4 দিনের ভিতরে আমাদের এই গ্রামটা বিলীন হয়ে যাবে। তাৎক্ষণিক বাজে কোনো ব্যবস্থা না নেওয়া হয় আমাদের এই হাসেলবানারি ইউনিয়ন নদীর গর্ভে বিলীন হয়ে যাবে। আমাদের বিনীত অনুরোধ, হাসালকে রক্ষা করুন, আমাদের পাশে থাকুন। এদিকে আপৎকালীন ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে অবহিত করার কথা জানায় পানি উন্নয়ন বোর্ড। হাসাল এলাকায় হঠাৎ করেই তীব্র ভাঙন দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ড থেকে ইতিমধ্যেই সরজমিনে সাইট পরিদর্শন করা হয়েছে। তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করব। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পারমিশন পেলে ওইখানে আমরা ইমার্জেন্সি কাজ বাস্তবায়ন করব। 3 দশক ধরে ভাঙনের কবলে পড়ে আসা এই জনপদের অনেক এলাকা ইতিমধ্যে বিলীন হয়ে গেছে বলে জানান এলাকাবাসী। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রপ্তানি কার্গো ভিলেজের জায়গা দখল করে রাখা 12টি বিমান নিলামে তোলার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে বিমানের মালিকরা বলছেন ব্যাংকের দেনা শোধ ও তাদের সঙ্গে আলোচনা ছাড়া নিলামের এখতিয়ার নেই সিভিল এভিয়েশনের। প্রয়োজনে আদালতের শরণাপন্ন হবেন তারা। হাজেরা শিউলির রিপোর্ট। সিভিল এভিয়েশনের বিপুল অর্থ বকেয়া রেখেই বছরের পর বছর ধরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পড়ে আছে এই 12টি উড়োজাহাজ। এর 8টি ইউনাইটেড এয়ারওয়েজের, 2টি রিজেন্টের আর 1টি করে জিএমজি ও এশিয়ান এয়ারলাইন্সের, যেগুলোর কোনোটি এখন আর অপারেশনে নেই। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, উড়োজাহাজগুলো না সরানোয় কার্গো ফ্লাইট অপারেশনের সমস্যার পাশাপাশি রাজস্ব ক্ষতি হচ্ছে। বারবার চিঠি দিলেও এয়ারলাইন্সগুলো সাড়া না দেওয়ায় বিমানগুলোর রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে। এখন বাজেয়াপ্তের পরই নিলামে বিক্রির আয়োজন করা হবে। আইনত আসলে কোনো বাধা নাই এই বিমানগুলোকে বাজেয়াপ্ত ঘোষণা করার। নিলাম করার জন্য আমরা কোন কোন আইনি প্রক্রিয়ায় যাব বা কি আমাদের কর্মপদ্ধতি হবে এগুলো নিরূপণ করার জন্য স্যার একটা কমিটি করে দিয়েছেন, সুপারিশমালা তৈরি করেছি। অ্যাপ্রুভ করলে আমরা সেই কর্মপদ্ধতিগুলো বাস্তবায়ন শুরু করে দেব। সর্বোচ্চ 8টি উড়োজাহাজের মালিক ইউনাইটেড এয়ারের নতুন পরিচালনা পর্ষদের দাবি, দায়িত্ব নেওয়ার পর সিভিল এভিয়েশনের কোনো চিঠি পাননি তারা। বিমানগুলোর আর্থিক মূল্য অনেক, এর সঙ্গে 1,60,000 শেয়ার হোল্ডারের স্বার্থ জড়িত। এখানে এয়ারক্রাফট 8টা আছে, এগুলো প্রত্যেকটা অত্যন্ত মূল্যবান ইকুইপমেন্ট এবং এগুলোর প্রত্যেকটারই কিন্তু 50% লাইফ রয়েছে আর কি। হুট করে যদি কেউ বিক্রি করার সিদ্ধান্ত নিয়ে থাকে, 1,60,000 প্রান্তিক ইনভেস্টরদের স্বার্থ জড়িত, কাজে তাদের স্বার্থটা দেখাই কিন্তু আমাদের মূল উদ্দেশ্য। করোনাকালে বন্ধ হয়ে যাওয়া রিজেন্ট এয়ার দেনা শোধের গ্যারান্টি দিয়ে বিমান বিক্রির অনুমতি চায়। আলোচনা ও মূল্য নির্ধারণ না করে বিমানগুলো নিলামে বিক্রির উদ্যোগ নিলে তার আইনের আশ্রয় নেবে। সিভিল এভিয়েশন আপনার নিলাম করতে পারে না, কারণ ব্যাংকের দায় দেনা আছে। সিভিল এভিয়েশন আসলেই কত টাকা পায় ছাড়া এটা দেখতে হবে। প্রাইস ঠিক না করে যদি এটাতে যায় তখন বাধ্যগতভাবে এয়ারলাইন্সকে কোর্টের সাহায্য নিতে হবে। রিজেন্ট সহ বন্ধ হয়ে যায় এয়ারলাইন্সগুলোর কাছে সিভিল এভিয়েশনের বকেয়া পাওনা প্রায় 800 কোটি টাকা। হাজেরা শিউলি, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের ফুসফুস খ্যাত সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের বিপক্ষে নগরীর 2 অভিভাবক সংস্থা চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।
সংস্থা দুটি বলছে মাস্টার প্ল্যানে ঘোষিত সিআরবি এলাকার মতো সংরক্ষিত এলাকায় বাণিজ্যিক স্থাপনা নির্মাণে অনুমোদন দেওয়ার কোনো সুযোগ নেই। ফেরদৌস লিপির রিপোর্ট। চট্টগ্রামকে আধুনিক ও পরিকল্পিত নগরী হিসেবে গড়ে তুলতে 1995 সালে জাতিসংঘের সহযোগিতায় একটি মাস্টার প্ল্যান তৈরি করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, যা 1999 সালের 9 ডিসেম্বর প্রজ্ঞাপন জারি করে কার্যকর করে সরকার। মাস্টার প্ল্যানে নগরীর বাণিজ্যিক, আবাসিক ও সংরক্ষিত এলাকা সুনির্দিষ্ট করা হয়, যেখানে সিআরবি এলাকাকে সংস্কৃতি ও ঐতিহ্য হিসেবে সংরক্ষণ করার কথা বলা হয়েছে। ঘোষণা করা হয়েছে ওপেন স্পেস হিসেবে, যা সুপরিকল্পিতভাবে সংরক্ষণের কথা বলা হয় এই মহাপরিকল্পনায়। এই ধরনের এলাকায় নতুন কোনো স্থাপনা তৈরির সুযোগ নেই বলে জানিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। যেহেতু এটা অলরেডি মাস্টার প্ল্যানে সংরক্ষিত রাখতে বলা হয়েছে, এখানে কোনো ধরনের কমার্শিয়াল স্থাপনা করার কোনো সুযোগ নাই। আমার মনে হয় না জনগণের ক্ষতি হবে বা পরিবেশের ক্ষতি হবে, এরকম কোনো কাজ সরকার করবে না। এমন এলাকায় বাণিজ্যিক স্থাপনা সেখানকার প্রাকৃতিক নৈসর্গ ও সৌন্দর্যকে ধ্বংস করবে বলে আশঙ্কা নগরীর অভিভাবক সংস্থা চট্টগ্রাম সিটি কর্পোরেশনেরও। যদি কোনোখানে রেলওয়ে যদি জায়গা না দেয়, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সামান্য জায়গা আছে, আমরা চট্টগ্রাম সিটি কর্পোরেশন থেকে দিয়ে দেব। প্রাকৃতিক সৌন্দর্যকে ধ্বংস করে কোনো স্থাপনার পক্ষপাতে আমি নই। বিপক্ষে অবস্থান জনবিশেষজ্ঞদেরও। ওখানে হাসপাতাল হলে প্রাকৃতিক যে পরিবেশটা সিআরবিতে আছে এটা পুরোপুরি ধ্বংস হয়ে যাবে। 2020 সালের রেলওয়ের জায়গায় বিশেষায়িত হাসপাতাল নির্মাণের জন্য ইউনাইটেড এন্টারপ্রাইজ লিমিটেডের সঙ্গে চুক্তি সই করে বাংলাদেশ রেলওয়ে। চুক্তি অনুযায়ী চট্টগ্রাম সিআরবি এলাকায় 500 শয্যা বিশিষ্ট হাসপাতাল ও 100 শয্যা বিশিষ্ট মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করবে ইউনাইটেড এন্টারপ্রাইজ। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশের বায়োবাবল ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সুবিধাদি নিয়ে অনেক আলোচনা হলেও করোনাকালীন সময় বিবেচনায় এগুলো স্বাভাবিক বলেই মনে করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এদিকে আগামী সপ্তাহ জুড়ে আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও মিরপুরের ড্রেনেজ ব্যবস্থা ভালো হওয়ায় বিষয়টি নিয়ে চিন্তিত নয় বিসিবি। যারা যেটা পেয়েছে মোর দেন দেয়ার এক্সপেকটেশন, এখন পর্যন্ত সব নিয়ে খুশি আছে। স্পেশালি প্রথম যে স্টেপটা ছিল তাদের টিম অ্যারাইভাল থেকে হোটেলে যাওয়া পর্যন্ত এবং হোটেলের যে এনভায়রনমেন্ট সব কিছু নিয়ে তারা খুশি আছে বলে আমি মনে করি। প্রোটোকলের বাইরে অস্ট্রেলিয়া টিম কিছু বাড়তি রিকোয়ারমেন্টস বলেছে, আমরা সেগুলো ফুলফিল করছি। এটা এখন বর্তমান সিচুয়েশনে এটাই নিউ নর্মাল এবং এভাবেই আমাদের ইভেন্টগুলো আয়োজন করতে হবে। ওয়েদার কনসিডারেশনও ছিল। তারপর যেহেতু টি20 ম্যাচ, আমাদের গ্রাউন্ড প্রিপারেশনও অনেক ভালো। আপনারা জানেন যে এই মাঠের ড্রেনেজ সিস্টেম সম্পর্কে আপনাদের ধারণা আছে। সো দেখি আমরা আশা করি যে খেলাগুলো আমরা হয়তো আমাদের মতো করে শেষ করতে পারবো। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনায় প্রাণ গেল আরো 212 জনের। চরম ঝুঁকিতে অন্তঃসত্ত্বা রোগীরা। বিধি নিষেধ আরো বাড়ানোর পরামর্শ। 1 আগস্ট থেকে খুলবে গার্মেন্টস সহ কলকারখানা। ধরন পাল্টে জটিল রূপ নিচ্ছে ডেঙ্গু, লাগছে আইসিইউ। 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি 170। প্রতি শনিবার অন্তত 10 মিনিট পরিচ্ছন্নতার আহ্বান। এই ছিল সন্ধ্যার সময়ের সঙ্গে থাকুন সময়ের।